হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যাদের নোটিফিকেশন নিয়ে কোনো সমস্যা হচ্ছে তাদের বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের কুইক রিভিশন ক্লাস অন জেনারেল সায়েন্সের এই ক্লাসটা প্রতি মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 7টার সময় ডিজিটাল পড়াশোনা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এই ক্লাসটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে আমি বিগত 15 বছরের জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপার অ্যানালিসিসের মাধ্যমে তোমাদের জন্য আমি সমস্ত টপিকগুলোকে সাজিয়েছি। তাই খুবই সংক্ষেপে এবং পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এর আজকে ফার্স্ট পার্ট আলোচনা করব, নেক্সট ক্লাসে সেকেন্ড পার্ট আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন বা মহাকর্ষ এটা কি? মহাকর্ষ হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা যার দ্বারা ভরযুক্ত একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে নিজের দিকে টানে। অর্থাৎ যে বল একটা এরমই প্রাকৃতিক ঘটনা যেখানে কি হয়, একটা ভরযুক্ত বস্তু এম ভরযুক্ত বস্তু আরেকটা এম ভরযুক্ত বস্তুকে পরস্পর নিজের দিকে টানতে থাকে। এই যে ঘটনা, এটাকে আমরা বলে থাকি গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এবার অভিকর্ষটা কি জিনিস? অভিকর্ষ বলছে ভূপৃষ্ঠের ওপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। পৃথিবীর এই আকর্ষণ বলকেই অভিকর্ষ বলে। যখন দুটো বস্তু, এনিথিং এলস, সারা বিশ্বের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল যখন আমরা দেখব, আলোচনা করব, তখন সেটা মহাকর্ষ। আর যখন পৃথিবী এবং তার সঙ্গে অন্য একটা বস্তুর আকর্ষণ বল আলোচনা করব, তখন সেই বিষয়টা হয়ে যাবে অভিকর্ষ। তাহলে এই মহাকর্ষ বলটাই যখন পৃথিবীর সঙ্গে আমরা নিয়ে কাজ করব, তখন সেটাকে আমরা বলবো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করছে তাকেই বলছি আমরা অভিকর্ষ। এবার এই মহাকর্ষ বল সংক্রান্ত নিউটন একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটা আমরা দেখব। বলছে এই মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তু দুটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে নিউটন যে সূত্রটা দিলেন, সেই সূত্রটাই বললেন যে মনে করো এরকম দুটো বস্তু রয়েছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। একটা বস্তুর ভর m1, একটা বস্তুর ভর হচ্ছে m2। তাহলে m1 এবং m2 দুটি ভরের বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল, যেটা আর কি মহাকর্ষ বল বলবো, সেটাকে F দ্বারা রিপ্রেজেন্ট করছি। এই মহাকর্ষ বল বা আকর্ষণ বলটা বলছে এই বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা কি পেলাম? F is proportional m1 into m2, এবং তাদের যে মধ্যেকার দূরত্ব, বস্তু দুটির মধ্যেকার যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ F is proportional 1/r²। তাহলে এবার এই দুটোকে যদি আমরা একত্রে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো? F is proportional কি m1 into m2 divided by r²। এবার প্রপোর্শনাল সাইন তুলতে গেলে পারে আমাদেরকে একটা কনস্ট্যান্ট নিতে হয়। তাহলে F is equal to কনস্ট্যান্টটা এখানে g নেব, m1 into m2 ডিভাইডেড বাই হচ্ছে r²। এই যে g, এটাকেই বলা হয় সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাহলে এখানে আমরা ফাইনাল যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে F is equal to g into m1 m2 by r², যেখানে g হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ইকুয়েশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে অঙ্ক আসতে পারে। নেক্সট যাবো স্লাইডে। এই জিটাকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জিকে কি বলা হয়? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এই জি এর যে মান সেটা নির্ণয় করেছেন হেনরি ক্যাভেন্ডিশ। তাহলে হেনরি ক্যাভেন্ডিশ বিজ্ঞানী নাম, তিনি এই জি এর মান নির্ণয় করেছেন। তাহলে সেই জি এর মানটা কি? জি এর মানটা হচ্ছে 6.673 into 10⁻11 নিউটন মিটার স্কোয়ার
কেজি টু দি পাওয়ার -2, এটা 2টা পাওয়ারে যাবে, কেজি টু দি পাওয়ার -2। তাহলে আমরা যদি বলি এই যে সর্বজনীন ধ্রুবক জি এর ইউনিট কি, তাহলে এর ইউনিট এসআই পদ্ধতিতে কি হবে, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। তাহলে তোমরা বুঝতে পারলে। আর যদি এটাকে যদি বলতো সিজিএস পদ্ধতিতে বের করতে, তাহলে সিজিএস পদ্ধতিতে কি হতো, নিউটনের জায়গায় হতো ডাইন, মিটারের জায়গায় হতো সেন্টিমিটার স্কোয়ার, আর কেজির জায়গায় কি হতো, কেজির জায়গায় হতো গ্রাম টু দি পাওয়ার -2। তাহলে এই যে আমরা ইউনিট পেলাম, এই ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু জি এর ইউনিট জানতে চাই। এবার জি এর একটা মাত্রাও আছে, যেহেতু ইউনিট আছে তাই মাত্রা আছে। তো সেই মাত্রাটা কি, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। এটাও কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। এবার আমরা চলে আসছি অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যখন কোনো একটি বস্তুকে, তাহলে কি হলো, ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে কি, যে পৃথিবী তার কাছে থাকা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানতে থাকে, সেই বলটা আমরা পেলাম, সেই বলটা হচ্ছে এফ পরিমাণ বল, আকর্ষণ বল। তা পৃথিবী যখন কোনো আকর্ষণ বলে কোনো বস্তুকে নিজের দিকে কেন্দ্রের দিকে টানবে, তাহলে সেই বস্তুটা নিশ্চয়ই একটা ত্বরণ থাকবে, যে ত্বরণে পৃথিবীর কেন্দ্রের দিকে ছুটে আসবে। সেই যে ত্বরণ সেটাকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ, বা জি দ্বারা আমরা সেটাকে ডিনোট করে থাকি। তাই বলছে যখন কোনো একটি বস্তু পৃথিবীর অভিকর্ষ বলের ক্রিয়ায় ওপর থেকে নিচের দিকে বিনা বাধায় পড়ে, তখন বস্তুটির বেগ ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণের সৃষ্টি হয়। এই ত্বরণকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণকে জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবার জি এর আমরা মান দেখতে পাই, এসআই পদ্ধতিতে মান পাবো, সিজিএস পদ্ধতিতে মান পাবো। এই মান দুটো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। এসআই পদ্ধতিতে মান হচ্ছে 9.81 ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার পরীক্ষায় যদি আমাদেরকে জি এর ভ্যালু অঙ্ক করার সময় বলে না দেয়া থাকে, তাহলে আমরা জি ইজিক্যাল টু এসআই পদ্ধতির ক্ষেত্রে 10 ধরবো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরবো। আর যদি জি এর ভ্যালু উল্লেখ করা দেয়, তাহলে সেখানে দিয়ে দেবে 9.8 বা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি উল্লেখ থাকে তাহলে এটা দিয়েই কাজ করতে হবে, আর উল্লেখ না থাকলে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে সেটাকে 10 ধরে কাজ করব। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হলো বিষয়টা। বস্তুর ভর, কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ আছে সেই পরিমাণকেই বস্তুর ভর বলে। তাহলে ভর কি, ভর হলো বস্তুর মধ্যে মোট জড় পদার্থের পরিমাণ। তাহলে এই পয়েন্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে শূন্যস্থান দিতে পারে, যে ড্যাশ হলো বস্তুর মধ্যে মোট জড় পদার্থের পরিমাণ, তখন হবে সেটা ভর। ভর একটা কি ধরনের রাশি, ভর একটা হচ্ছে স্কেলার রাশি। বস্তুর ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে, যন্ত্রটার নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, যার সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়। আর বস্তুর ভরই হলো কি, বস্তুর একটা মৌলিক ধর্ম। তাহলে বস্তুর ভর কি, বস্তুর মৌলিক ধর্ম, অর্থাৎ যে কোনো বস্তুরই কিন্তু ভর থাকে। ভরের যদি এসআই পদ্ধতিতে একক দেখে কিলোগ্রাম হবে, আর সিজিএস পদ্ধতিতে যদি একক হয় সেটা হচ্ছে গ্রাম। ভর পড়ার পাশাপাশি আমাদেরকে ভার পড়তে হবে। ভর মানে ছিল মাস, আর ভার মানে হচ্ছে ওয়েট, অর্থাৎ বস্তুর ওজন। তাহলে বস্তুকে যে বল দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকেই বলা হয়ে থাকে কিন্তু ওজন। তাহলে ওজন আমরা যেটা পরিমাপ করছি দোকানে কিনতে গিয়ে পাল্লায়, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মাস পরিমাপ করি, অর্থাৎ ভর পরিমাপ করি, ঠিক। আর যদি আমাদেরকে ওজন পরিমাপ করতে হয়, আমরা হয়তো কথাটা বলি ওজন জিনিসের, অ্যাকচুয়াল নয়। ওজন মানে কিন্তু সেটাকে আমরা পরিমাপ করব কিসে, স্প্রিং ব্যালেন্সের সাহায্যে বা স্প্রিং তুলার সাহায্যে। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ওজন পরিমাপ করি। এই ওজন কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে ওজনের একক যদি আমরা দেখি, ওজনের যদি পরম একক আমরা দেখি, তাহলে কিন্তু সেটা বলের এককের সঙ্গেই এক, অর্থাৎ নিউটন। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে ডাইন। কারণ ওজন মানে হচ্ছে পৃথিবী যে বলটা দ্বারা টানছে সেই বলটা, যেটাকে আমরা ডিনোট করি এমজি দ্বারা। কারণ এম ভরের বস্তু তাকে অভিকর্ষজ ত্বরণ দ্বারা টানছে, অর্থাৎ জি ত্বরণে টানছে। আমরা জানি কি, বল ইজ ইকাল টু ভর ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন যদি হয়,
তাহলে আমরা লিখতে পারি এখানে অ্যাক্সিলারেশন কি হচ্ছে, বস্তুটার ক্ষেত্রে জি, তাই এফ ইজ ইকাল টু এম জি। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ ইজ ইকাল টু আমরা লিখতে পারি এম জি। অর্থাৎ বস্তুর ভরকে যদি অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করা হয় তাহলে পারে কিন্তু আমরা বস্তুটার ওয়েট পাবো। এখানে মনে রাখবে বস্তুর অভিকর্ষীয় একক অর্থাৎ বস্তুর ওজনের অভিকর্ষীয় একক যদি বের করতে হয় সেটা কিলোগ্রাম ভার এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম ভার। এবার এই যে জি পেলাম অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এর মান বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন হয়ে থাকে। তার উপর ভিত্তি করে বস্তুর ভর এবং ভারের মান কিন্তু পরিবর্তন হয়। যেমন বলছে মহাবিশ্বের যে কোনো স্থানে, এই মহাবিশ্বের যে কোনো স্থানে বস্তুর ভর অপরিবর্তনীয় হয়। অর্থাৎ বস্তুর ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ বস্তুর ভর হচ্ছে কি বস্তুর একটি মৌলিক ধর্ম, তাই জন্য এটার কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় পয়েন্টে বলছে দেখো বস্তুর ওজনের মান অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল, তাই অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হলে ওজনের মানও পরিবর্তিত হয়। এবার বলছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান চাঁদের মহাকর্ষজ ত্বরণের মানের থেকে 6 গুণ বেশি হয়। অর্থাৎ এই পৃথিবী এবং চাঁদের অভিকর্ষজ বলের যদি আমরা তুলনা করি তাহলে সেই অভিকর্ষজ ত্বরণের মানের যদি আমরা তুলনা করি, অভিকর্ষজ ত্বরণ আর্থ ইজিক্যাল টু হচ্ছে 6 ইন্টু অভিকর্ষজ ত্বরণ অফ মুন, তাহলে 6 গুণ বেশি হয়ে থাকে। তাই আমরা যদি পৃথিবীতে যদি কোনো একটা বস্তুর ওজন করি, ওজনটা যদি আমরা করি 60 নিউটন যদি ওজন করি, সেই বস্তুটার ওজন যদি আমরা চাঁদে গিয়ে করতে যাই তাহলে কি হয়ে যাবে 60 নিউটন ডিভাইডেড বাই 6 পালে আসবে 10 নিউটন হয়ে যাবে বস্তুটার ওজন। অর্থাৎ বস্তুটার ওজন 1/6 ভাগ কমে যাবে এটা চাঁদে যখন ওজন করব। এই কারণে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুর ওজনের এটা হচ্ছে 6 গুণ হয়। বোঝা গেল বিষয়টা? 3 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে চলে এসেছি, বলছে বস্তুর ভর পৃথিবী পৃষ্ঠ বা চন্দ্রপৃষ্ঠ উভয় স্থানে একই হয়। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যদি বস্তুর ভর এম হয়, সেটা চাঁদের পৃষ্ঠে গিয়ে যদি আমরা ওজন করি বা ভরটা পরিমাপ করি সেটা কিন্তু সেই এমই আসবে। ভর তাহলে সাধারণ ব্যালেন্সে ওজন করা হয়, আর ওজন কিসে মাপা হয় সেটা হচ্ছে স্প্রিং ব্যালেন্সে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নিই পৃথিবীর ভর কত। পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। এই স্লাইডের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মুখস্থ করে নিতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6378 কিলোমিটার, বা আমরা বলতে পারি 6378 কিলোমিটার। পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার আমরা দেখে নিই যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের কি সম্পর্ক রয়েছে। এখানে আমরা যে ট্রামগুলো ব্যবহার করছি তার আগে পরিচয় করে নাও। এখানে হচ্ছে এম মানে হচ্ছে পৃথিবীর ভর। মনে করো এই নীল রঙের এটা পৃথিবী, এর ভরটা হচ্ছে এম। আর এই স্মল এম দ্বারা আমরা বস্তুর ভর পরিমাপ করব। তাহলে বস্তুটা মনে করো এটা যেটা পৃথিবীর পৃষ্ঠে রয়েছে। জি দ্বারা আমরা যেটা ডিনোট করছি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, স্মল জি দ্বারা আমরা প্রকাশ করছি অভিকর্ষজ ত্বরণ। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটা, এটা হচ্ছে আর, আর এফ হচ্ছে কি এই মহাকর্ষ বল যেটাকে আমরা ক্যালকুলেট করতে চলেছি। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পেয়েছি এই ফর্মুলাটা যে এফ ইজিক্যাল টু জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে m1 এর জায়গায় আমরা বসিয়েছি পৃথিবীর ভরটাকে, আর m2 এর জায়গায় বসিয়েছি বস্তুর ভর, আর দূরত্বটা নিয়েছি কি পৃথিবীর দূরত্ব তার স্কোয়ার। এবার এই যে স্মল এম ভরের যে বস্তুটা রয়েছে পৃথিবীর ওপর, এই বস্তুটার ওজন কত? তা এই বস্তুটার ওজন ডাব্লিউ ইজিক্যাল টু কি এম ইন্টু জি, কিছুক্ষণ আগে পড়িয়ে এসছি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ হবে ওজন। তা এর যা ওজন সেটাই কি ওজনটাই তো আমরা বলে এলাম যে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে ওই বস্তুটা সেটার সঙ্গে সমান। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ বল যেটা রয়েছে তার সঙ্গে ওজনটা সমান হয়। তাহলে পৃথিবীর অভিকর্ষজ বলের সঙ্গে যদি সমান হয় তাহলে দু জায়গা থেকেই এটা এফ মানে অভিকর্ষজ বল, এখানেও এফ মানে অভিকর্ষজ বল, তাহলে এই দুটো রাশিকে আমরা সমান করে দিতে পারি।
এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি mg। তাহলে এই m আর এই m দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পরে আমরা পাবো g ইজিক্যাল টু কি পাবো, ক্যাপিটাল G m বাই r স্কোয়ার। তাহলে এটাই হলো অভিকর্ষজ ত্বরণ আর হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এখানে তোমাদেরকে এই রিলেশনটা মনে রাখতে হবে, এটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কাজে দেবে। পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান। পৃথিবীর মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধের মান নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কম হয়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হয়, আর মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মানটা কি হয়, বেশি হয়। তাহলে পৃথিবীর যে আকৃতিটা যদি আমরা দেখি, একটু এরকম ধরনের হয়ে থাকে পৃথিবীর আকৃতিটা, যদিও গোল হলো না, যাই হোক এই মেরু অঞ্চলটা কি একটু চাপা থাকে। তাই মেরু অঞ্চলে কি হয়, ব্যাসার্ধের মানটা কম হয় কোথার থেকে, এই নিরক্ষীয় অঞ্চলের তুলনায়। তার ফলে কি হয়, যেহেতু আর এর মানটা কম হয়, তোমরা আগের স্লাইডেই আমি দেখিয়েছি যে এই জি এর মানটা আর এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ আর এর মান যদি কম হয় তাহলে জি এর মান বেশি হবে, আর এর মান যদি বেশি হয় তাহলে জি এর মান কম হবে। তাহলে মেরু অঞ্চলে যেহেতু আর এর মান বেশি, তাই জি এর মানটা কি হবে, মেরু অঞ্চলে তাহলে কি হবে, জি এর মান যেহেতু মেরু অঞ্চলে আর এর মানটা কম, তাহলে মেরু অঞ্চলে পোলার অঞ্চলে জি এর মানটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কোথার থেকে সাপেক্ষে, সেটা হচ্ছে ইকুয়েটার অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের সাপেক্ষে। তাই এটা হয়ে থাকে। এর পাশাপাশি দেখো তোমাদের আরো একটা পয়েন্ট দেওয়া হয়েছে, পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠলে অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পায়। তাহলে আমরা মনে করো এটা পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যদি এইচ উচ্চতায় উঠি বা কোনো বস্তুকে তুলি, তাহলে কি হবে, অভিকর্ষজ ত্বরণের মানটা হ্রাস পায়। সেটা কত পরিমাণ হ্রাস পায়, সেটা দেখো এখানে দেওয়া হয়েছে, জি মাইনাস জি যদি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হয়, আর জি ড্যাশটা যদি এই এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান হয়, তাহলে যে পরিমাণ হ্রাস পায় সেটা 2h/r, এই পরিমাণ কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পায়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইকুয়েশন, মনে রাখতে হবে। পৃথিবীর থেকে যত গভীরে যাওয়া যাবে অভিকর্ষজ ত্বরণের মান তত হ্রাস পাবে। আগেরটা পৃথিবীর ওপরে উঠলাম, এবার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা এইচ গভীরতায় চলে এসেছি। তাই এইচ গভীরতায় যদি আমরা বস্তুর অভিকর্ষজ ত্বরণ ক্যালকুলেট করি, সেক্ষেত্রে মানটা কি হবে, h/r হবে। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মানটা, যেটা যে পরিমাণ হ্রাস পাবে পৃষ্ঠের তুলনায়, সেটা হচ্ছে h/r। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি পৃথিবী পৃষ্ঠের ওপরে উঠতাম তাহলে 2h/r পরিমাণ সেটা হ্রাস পেত, আর গভীরে গেলে সেটা h পরিমাণ r/, তাহলে সেটা কি, আমরা যদি গভীরতা থেকে উচ্চতায় যাই তাহলে অভিকর্ষ ত্বরণের মান দ্বিগুণ পরিমাণ হ্রাস পায়। সেটাই তো দেখলাম যে নিচে থেকে ওপরে উঠছি, যত উঠতে থাকবো পৃথিবী পৃষ্ঠ থেকে, তত হচ্ছে হ্রাস পাচ্ছে সেটা 2h/r করে, আর যদি গভীরে যাই তাহলে সেটা h/r করে হ্রাস পাচ্ছে। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি কি প্রায় দ্বিগুণ পরিমাণ হ্রাস পায় যদি গভীরতা থেকে ওপর দিকে উঠতে থাকি। বস্তুর ওজন পরিবর্তনশীলতা। তাহলে বস্তুর ওজন যেহেতু আমরা দেখতে পেলাম যে জি এর মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে, তাহলে ওজনও নিশ্চয়ই পরিবর্তন হবে। তা আমরা প্রথমটা দেখছি যে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে, কারণ কিছুক্ষণ আগেই পড়লাম যে জি যত ওপরে উঠবো জি এর মানটা কি হচ্ছে, যত ওপর দিকে উঠছি এইচ যত বাড়ছে তত কি হচ্ছে, জি এর মানটা হ্রাস পাচ্ছে। তাই ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠলে কি হবে, জি এর মান যেহেতু হ্রাস পাবে তাহলে বস্তুর ওজনও কমতে থাকবে। আবার বলছে ভূপৃষ্ঠ থেকে যত পৃথিবীর কেন্দ্রের দিকে নামা যাবে বস্তুর ওজন তত কমতে থাকবে, এটাও আগের স্লাইডে দেখিয়ে দিয়েছি। পৃথিবীর কেন্দ্রতে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়, তাই পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হবে, 0 হবে। তাহলে পৃথিবীর কেন্দ্রে কি হয়ে যাবে, পৃথিবীর কেন্দ্রে এই জি এর ভ্যালুটা হয়ে যায় 0, তার ফলে কি হবে, বস্তুর ওজনটাও কি হয়ে যাবে, 0 হয়। বিনা বাধায় বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হয়, বস্তুর ওজন 0 হয়, কারণ অবাধে পতনশীল বস্তু যখন সেটা হচ্ছে ফ্রি ফল মোশন থাকছে, তখন সেই বস্তুর কিন্তু ওজন 0 হয়ে যায়। এখানে দেখো গ্রাফের মধ্যে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। এইটা যদি এই যে ডটেড লাইন দেখানো হয়েছে, এটা হচ্ছে পৃথিবীর সারফেস। এবার এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দূরত্বটা। এবার যত পৃথিবীর গভীরতায় যাচ্ছি তত দেখো এই মানটা কমছে, কমতে কমতে যখন কেন্দ্রে পৌঁছচ্ছি তখন সেই মানটা 0 হয়ে যাচ্ছে, জি এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। আবার পৃথিবীর সারফেস থেকে যত আমরা ওপরের দিকে উঠতে থাকছি তত জি এর মানটা ক্রমশ কমতে থাকছে। এই হচ্ছে বিষয়টাই গ্রাফের মধ্যে বোঝানো হয়েছে। এবার কিছু উদাহরণ দেখে নাও, যে উদাহরণগুলো দেওয়া হয়েছে
কোনো বস্তুকে খনির মধ্যে নিয়ে গেলে তার ওজন কমে যাবে, কারণ ভূপৃষ্ঠ থেকে গভীরতায় চলে গেছি। কোনো বস্তুকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে তার ওজন কমে যাবে, কারণ ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠে গেছি। কোনো বস্তুকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজন বৃদ্ধি পাবে, কারণ নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে জি এর ভ্যালুটা বেশি হয়। কৃত্রিম উপগ্রহ মহাকাশে এবং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মহাকাশচারী ওজন শূন্য অনুভব করে। তাই এই এক্সাম্পলগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে। আজকের এই ক্লাসে পাশাপাশি তোমরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় টপ 500 জেনারেল সায়েন্স এমসিকিউ ক্লাসটি করতে পারবে। এই ক্লাসটাও তোমরা এই কুইক রিভিশন অন জেনারেল সায়েন্স ক্লাসের পাশাপাশি করতে থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো টপিক সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করে নাও। সকলকে ধন্যবাদ।